জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত ঈদের বিশেষ আয়োজন সেলিব্রিটি আড্ডায়। আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে থাকবো আমি বাপটি ইয়াসমিন। আর আজকের সেলিব্রিটি আড্ডায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে কে থাকছেন যদি বলতে চাই তার কথা, এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী, জনপ্রিয় একটি মুখ তমা মির্জা। তমা মির্জা আছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাচ্ছি আপনাকে এই আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। ঈদ তো চলে গেল, একটু ঈদ নিয়ে একটু শুনিয়ে আপনার জন্য। এইবারের ঈদটা অনেক বেশি স্পেশাল, কেননা দাগি সিনেমা মুক্তি পেয়েছে, সেটির প্রচারণার নিশ্চয়ই অনেক ব্যস্ততা ছিল। সেই সাথে আমাদের কাছে তো ঈদ মানেই আসলে অনেক বেশি আনন্দের, আমাদের অনেক কেনাকাটা করতে হয়। প্রচারণার সময়টা, ঈদের কেনাকাটা কিভাবে কি ব্যালেন্স করলেন? না, এইবার প্রতিবার যেটা হয় যে ফ্যামিলির জন্য আমি একটা আলাদা টাইম বের করে রাখি, যে হ্যাঁ আমি ঈদের 3-4 দিন আগে থেকেই আমি জানি যে আমি আর কোনো কাজ করব না, আমি এই 3-4 দিন শুধু ফ্যামিলি পরিবারের জন্য। বাট এইবার আসলে ওভাবে সেটিও হয়নি। সেটিও হয়ে ওঠেনি। একটা দিন মাত্র সময় পেয়েছিলাম, একদিন আমাকে ছুটি দিয়েছিল আচ্ছা। আমার প্রোডাকশন হাউস থেকে, এবং সেইটাও খুব যুদ্ধ করে নেওয়া লেগেছে, কারণ এত বেশি আমাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিসের জন্য, প্লাস আমাদের টিমের অনেক বেশি আলোচনা থাকে অনেক বিষয় নিয়ে। এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো যে আমাদের আলফাই যিনি কর্ণধার, সারিয়া শাকিল ভাইয়ের সব থেকে বেস্ট পার্ট আমার এটা লাগে যে যে কোনো কন্টেন্ট আমাদের প্রমোশনাল যে কোনো কিছু আসার আগে বা সামনে কি হবে, উনি আমাদের টিমের সাথে, বিশেষ করে আমার সাথে, নিশো ভাইয়ের সাথে, বা আমার ডিরেক্টর বা আমাদের যারা আছেন সবার সাথে উনি একটু কথা বলেন। হ্যাঁ, এবং এটা আমার মনে হয় খুব ভালো যে সবার মতামত নিয়ে একটা জিনিস করা। তো এই কারণে এত বেশি ব্যস্ততা ছিল, একদিনেই আসলে যতটুকু পেরেছি ততটুকুই সবার জন্য চেষ্টা করেছি, এই আর কি। আর ঈদটা কেমন কাটলো এবারে? ঈদ, আমি এই কথাটা বারবার এই কারণে বলছি, কারণ এটা আমার একটা উপলব্ধি যে গত বছর যখন আমার ছবি আসেনি, তার আগের বছর যখন ছবি এসছে, তখন আমার মনে হচ্ছিল এই ঈদটা খুব ব্যস্ততার মধ্যে গেল ছবি রিলিজের কারণে, নেক্সট ইয়ার তো আমার ছবি আসবে না, সো তখন মনে হয় খুব আমি আনন্দে থাকবো, রিল্যাক্স একদমই। কিন্তু তখন কেন আমার এই ব্যস্ততাটাকেই আমি খুব মিস করছি। আমার কাছে মনে হচ্ছে এটা একটা অন্যরকম আনন্দ। এইটা একটা আর্টিস্টের জন্য অনেক বেশি আনন্দ যে একদিকে ফেস্টিভ্যাল, এবং ওই সময় আমার ছবি আসছে, এবং ফেস্টিভ্যালে যেটা হয় যে এত বেশি দর্শক হলমুখী হয়, কারণ একটা বড় ছুটির একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো সেই জন্য আমি ওইটা গতবার খুব মিস করছি, বাট এবার এসে আবার আমার এটা যতই কষ্ট হোক, এন্ড অফ দ্য ডে আমার মনে হচ্ছে না, এটা তো অনেক আনন্দের, এটা তো আমি অনেক লাকি, আমি অনেক ব্লেসড যে আলহামদুলিল্লাহ আমার ছবি এবার ঈদে এসছে, এবং এত ভালো দর্শক আসলে গ্রহণ করছে ছবিটাকে, দেখছে। তো আমি খুবই হ্যাপি অ্যান্ড ব্লেসড। আচ্ছা, ঈদে তো আসলে অনেক গিফট পাওয়া হয়, অনেক গিফট আসলে করা হয়। বিশেষ করে কাদেরকে গিফট করাই হয় যে না আমি বাবার জন্য কিনলাম বা খুব কাছের মানুষদের জন্য কিনলাম, এবং নেওয়া হয়, পাওয়া হয় কাদের কাছ থেকে বেশি? গিফট কেনা মানে হলো একটা পোর্শন আমার আম্মুই ওইটা হ্যান্ডেল করে, যেটা হলো আমার নানু বাড়ি, দাদু বাড়ি, যারা আমার ছোট বোন আছে, ভাই আছে, ইভেন আমার মামা, কাকু, চাচাতো ভাই বোন, এটা আমার আম্মুর দায়িত্ব। ওটা অনেক বড় একটা দায়িত্ব আমার কাছে চলে গেছে। আম্মু করে, কারণ আম্মু জানে যে আমি আসলে ওইভাবে সময়টা দিতে পারছি না। আর যদি আমার কোনো কাজ ওই সময় ঈদের সময় না আসে, তখন আমি চেষ্টা করি আমি নিজেও সাথে থেকে পছন্দ মতো করে বাই কর। এবার আমি দেখতেও পারিনি যে কারোর জন্য কি গিফট আম্মু নিল, জাস্ট থাকে না, শুনেছি যে ওর জন্য এটা নিয়েছে, ওর জন্য সেটা নিয়েছি। আর যেটা আমি যত ব্যস্ততা থাকুক, ওই একদিনে যেটা আমি সময় পেলে করি, সেটা হলো আমার আম্মু, আব্বু এবং আমার ভাই। এটা আমি নিজে থেকে পছন্দ করে কেনা হয়। আর পাওয়া হয় কাদের থেকে? একেবারে ঈদে ফিক্স থাকে যে এই জায়গা থেকে আমার জন্য গিফট আসবে? সবার অনেক জায়গা থেকে এটা হয়, বাট একটা মানুষ আমার লাইফে খুব স্পেশাল, তার থেকে আমি সবার আগে গিফট পাই, সেটা হলো দিলরুবা, ডক্টর দিলরুবা। আচ্ছা, তো দিলরুবা আপু হলো আমার বড় বোন আসলে। আচ্ছা আচ্ছা। তো আমি বড় বোনের থেকে সবার আগে গিফট পাই, এবং যা বিষয়টা এরকম হয়, অনেকগুলো সামনে এনে রেখে কোনটা তোর পছন্দ হয় সেটা তুই নিবি, এই টাইপের। তাই বললো যে গিফট তো এইভাবে হলে হবে না, তুমি পছন্দ করে দাও। বলে না না না, তুমি পছন্দ করে নাও। তো এই গিফটটা মাস্ট থাকে। আমার আম্মার থেকে আমি একটা গিফট পাই, ওটা লেটে হলেও পাই, ওটা সবার আগে হয় না, হয়তো সবার লাস্টে হয়। হ্যাঁ, তো আমার আম্মুর থেকে আমি একটা গিফট পাই। তো এরকম আমার কাছের মানুষরা আমাকে গিফট করে,
এটা আমি পাই। দারুণ। ছোটবেলায় তো আসলে আমাদের ছোটবেলার ঈদ মানে সেখানে হচ্ছে সালামি নেওয়ার একটা অন্যরকম আগ্রহ কাজ করে, একটা ভালো লাগা, আনন্দ কাজ করে। ছোটবেলায় তো নিশ্চয়ই সালামি নেওয়া হয়েছে। আর এখনকার চিত্রটা আসলে কিরকম? এখনো কি নেওয়া হয় নাকি দেওয়া হয় না, বেশি? না, এখন দেওয়া হয়। কিছু মানুষের প্রতি আমার দাবি থাকে, তারা আমাকে সালামি দেয় না। আচ্ছা। যেমন আমি নিশো ভাইকে বলছি, আপনি আমার বড় ভাই, আপনি আমাকে সালামি দিবেন। এবং তার থেকে বড় কথা, আপনি আমার কো-আর্টিস্ট, দেয়নি। দেয়নি। না। আচ্ছা, এটা এই যে এখন যে লাইভে বলে দিলেন নিশ্চয়ই লেজ না, করে না, হলেও না, দেবে। না, দিবে না, আমি জানি। হ্যাঁ, দোয়া দিয়ে দেয়, তো ঠিক আছে। সারিয়া শাকিল পাইনি, আমার প্রোডিউসার। আচ্ছা। আমার ডিরেক্টর শিয়াব শাহিন পাইনি। আমি খুবই অভিযোগ জানাচ্ছি যে এরা আমাকে সালামি দেয়নি। এই But অভিযোগ যে- পৌঁছে গেছে নিশ্চয়ই যে এতক্ষণে। দোয়া দিয়েছে সেটা আসলে অনেক 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 বড় ব্যাপার। অভিমান অভিযোগ কোনো কিছুই নেই, তাদের কাছ থেকে দোয়াটাই আমার কাছে অনেক বেশি পাওয়া। আর একজন আমাকে ঈদের দিন সালামি দিয়ে আসছে, এবং আল্লাহ তাকে অনেক দীর্ঘায়ু করুক, সেটা হলো আমার আব্বু। ছোটবেলায় তো আসলে যখন আমরা ঈদ সালামি পাই তখন আমরা গুনতে থাকি যে কে সব থেকে বেশি দিল। তমা মির্জার জীবনে সব থেকে বেশি সালামি কে দিয়েছিল? মনে নেই আসলে। এখন জীবনের ব্যস্ততা, কাজ নিয়ে এত বেশি যে ছোটবেলার সালামি বা বড়বেলায় কে কি সালামি দিল এইটা নিয়েই হয় না। শুধু মিস করি আমার নানু যখন বেঁচে ছিলেন, আমার নানু আমাকে সালামি দিতেন, এবং ওইটা আমার মনে আছে যে 10 টাকা থেকে শুরু হয়ে 20 টাকা, তারপরে 50 টাকা, নানু চলে যাওয়ার আগে, মানে মারা যাওয়ার আগে লাস্ট আমাকে 200 টাকা সালামি দিয়েছিলেন। তো ওইটা সব থেকে হাইয়েস্ট তার জীবনের সালামি। আচ্ছা। মানে উনি দিয়ে গেছিলেন আমাকে, এবং সেটা দেওয়ার আগে বলছিলেন, এখন তো তুমি নায়িকা হয়ে গেছো, এখন তো তোমাকে 20 টাকা 50 টাকা দেওয়া যাবে না। এই নাও 200 টাকা। হ্যাঁ। এবং ওইটা আমি আসলে জানতাম না যে এরপরে আর নেওয়া হবে না। যদি জানতাম তাহলে হয়তো অনেক অনেক বেশি সময় তার সাথে স্পেন্ড করতাম। তো ওইটা একটা মেমোরিজ আমার। আবার একটু সিনেমা প্রসঙ্গে যদি আসি, সিনেমা নিয়ে নিশ্চিতভাবেই অনেক ব্যস্ততার সময় গেছে, অনেক ধরনের প্রেশার ক্রিয়েট হয়েছে। পুরো ঈদের সময়টা সিনেমা নিয়ে কতটা প্রেশার ছিল? না, প্রেশার ওইভাবে আমি কখনোই চিন্তা করি না। আমার কাছে মনে হয় যে আমার কম্পিটিশন হয় আসলে আমার সাথে। কারণ হলো আমার একটার পর একটা যখন কাজ আসে, তখন একটা কাজের থেকে আরেকটা কাজ আরো ভালো হতে হবে, আর একটা কাজের অ্যাক্টিং এর জায়গাটা আরো ইমপ্রুভ করতে হবে। তো আমার চাপ আসলে আমার নিজেকে নিয়ে। আর এর বাইরে আমার যেটা মনে হয় যে একটা ঈদে একের অধিক ছবি আসা উচিত, এবং ভালো ভালো ছবি আসা উচিত। প্রতিযোগিতাটা বাড়ে। প্রতিযোগিতা ওইভাবে আমি দেখতে চাই না আসলে। ওইটা প্রযোজক দেখবেন যে কোন ছবি থেকে কোন ছবি বেশি ব্যবসা করলো, ওইটা আমার পার্ট না। আমার পার্ট যেটা মনে হয় যে আমার কলিগদের ছবি ভালো যাচ্ছে, আমার কলিগদের ছবি দর্শক হলে গিয়ে দেখছে, এবং অ্যাট এ টাইম আমার ছবিও দর্শক হলে গিয়ে দেখছে, এটাই অনেক আনন্দের। এবং এরকম চলতে থাকলে যে ইন্ডাস্ট্রিটার আমরা স্বপ্ন দেখি, যে আমরা যে ফিল্ম ইন্ডাস্ট্রিটার স্বপ্ন দেখি যে এখানে অনেক আর্টিস্ট থাকবে, অনেক রমরমার জমজমাট একটা পরিবেশ থাকবে, হ্যাঁ, এবং শুধু ঈদে না, ঈদ ছাড়াও অনেক ছবি রিলিজ হবে, সেসব ছবিও ব্যবসা করবে। এইটার জন্য না, কম্পিটিশন বাদ দিয়ে এটার জন্য সুস্থ ধারার আরো ভালো ভালো ছবি আসা উচিত। কোনো একটা পক্ষ হয়ে যাওয়া উচিত না, সবার ছবিকে সাপোর্ট করা উচিত। সবার ছবি যেটা এখনো স্টার্ট হয়নি ওভাবে, হয়তো সামনে আরো হবে, আগের থেকে বেটার। যে আমি যেমন অন্য ছবি নিয়ে কথা বলছি, আমি যেমন অন্য ছবির প্রচারণা চাই আরো হোক, এরকম যখন সবাই সবার সাথে একাত্মতা ঘোষণা করব, তখন যেটা হবে যে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে আমার মনে হয়। চাপের কথা বলছিলেন, আসলে নিজে একটু চাপ নেন তো। পরীক্ষার সময় আমরা একটা সময় ছিল যখন আমরা খুব চাপ অনুভব করতাম যে আমি পরীক্ষাটা কোনো কিছু কমন পাবো কিনা, ঠিকমতো লিখতে পারবো কিনা। সিনেমা করতে গিয়েও কি এরকম চাপ অনুভব হয় যে আমি আসলে অভিনয় ঠিকঠাক করতে পারবো কিনা? হ্যাঁ, ওই যেটা বললাম যে আমার কম্পিটিশন আসলে আমার সাথে। তো হ্যাঁ, যখন আমি কোনো স্ক্রিপ্ট আসে আমার কাছে, যেমন সুড়ঙ্গর পরে আমার হাতে ফিল্মের অনেক স্ক্রিপ্ট এসছে, যেহেতু অনেকদিন পরে আমাকে আবার দর্শক বড় পর্দায় দেখেছে, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যেসব প্রডিউসার এবং ডিরেক্টর, তারা যেহেতু অনেক বছর পরে আমাকে আবার হলে বড় পর্দায় দেখেছেন, প্রায় 3-4 বছর পরে। তো তখন আমার কাছে অনেক স্ক্রিপ্ট এসছে, অনেক মুভির অফার এসছে। তো আমি যখন সেগুলো পড়েছি, তখন কিছু কিছু কাজ আমি করতে পারিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের ক্যারেক্টার আমি অনেক করেছি, বা আমার আশেপাশে করতে চান। হ্যাঁ, আমার কলিগরাও অনেক করেছেন। তো এটা আমি চাইনি।
তারপরেও আমি করতাম যদি আমার কাছে মনে হতো যে কোনো একটা জায়গায় আসলে সবকিছু ব্যাটে বলে মিলে গিয়েছে। হ্যাঁ, তখন হয়তো ওই ক্যারেক্টারটা নিয়ে আমি ওই ক্যারেক্টারটাকে কিভাবে ডিফারেন্ট করা যায় ওইটা আমি চিন্তা করতাম। তো প্রথমেই যখন দেখি আমি যে ওই চরিত্রটা আমার পছন্দ হচ্ছে না বা চরিত্রটা আমি যেরকম চাচ্ছি ওরকম না, তখনই আসলে আমার মনে হয় যে না, এই প্রজেক্টটা থেকে আমি সরে যেতে চাই। তারপরে যখন দেখি আরো আনুষঙ্গিক অন্যান্য সেক্টরের বা অন্যান্য যেগুলো আমার মনে হয় যে এগুলো খুব জরুরি, সেগুলো আমার মিলছে না, তখন আসলে আমার করা হয় না। তো রিসেন্টলি আমি যে কাজগুলোই করেছি আমি চেষ্টা করেছি যে দর্শক যেন ওই থাকে না যে তোমার একটা কাজ দেখলাম, আচ্ছা তারপরের কাজটার চরিত্রটি অন্যরকম লেগেছে কোনো এক জায়গায়। হ্যাঁ, সেটা অ্যাক্টিং এ হোক, সেটা গেট আপে হোক, সেটা আমার কথা বলাই হোক, হাঁটা চলাই হোক, একটু তো আলাদা। দর্শক তো এটা চায়, ওই চাহিদাটা আসলে। হ্যাঁ, কাজ আমি শুধু আমার জন্য করলে হবে না, কাজ আমার অডিয়েন্সের জন্য করতে হবে। অনেকে আমি জানি না, এরকম অনেকের ধারণা থাকতে পারে যে আচ্ছা আমি ভালো কাজ করছি এটা আমার জন্য অনেক বেশি পাওয়া। না, আমার দর্শকেরও বলতে হবে যে এটা ভালো কাজ, শুধু আমি একা বললে হবে না। সুরঙ্গের কথা বলছিলেন, আপনার দুটো সিনেমার কো-আর্টিস্ট ছিলেন আফরান নিশু, তার সাথে কাজের কেমিস্ট্রিটা আসলে কেমন ছিল? নিশু ভাইয়ের সাথে অন স্ক্রিন আমার যে দুটো চরিত্র আমি করেছি, একটা জেরিন এবং একটা ময়না, দুটোই টোটালি আলাদা। এখন যেহেতু দর্শক ছবি দেখছে তারাও এটা রিলেট করতে পারছে। তো যখন আমার কাছে গল্পটা আগে এসছে, সুরঙ্গ সময় যেমন আমি জানতাম যে হ্যাঁ সুরঙ্গটা আমি করছি যেহেতু প্রোডাকশন হাউস, ডিরেক্টর এবং সবাই আমাকে বলেছে। দাগের সময় কিন্তু আমি আগে থেকে জানতাম না যে আমি দাগে করছি, কারণ ডিরেক্টর যখন আমার সাথে বসছেন আমাকে বলছেন যে এই চরিত্রটাতে আমি তোমাকে দেখতে পাই, আমার মনে হয় তুমি এটা ভালো করবে, কিন্তু তারপরে একটা প্রসেসিং এর মধ্যে থেকে যেতে হবে এবং এরপরে শিওর হবে যে তুমি এটা জেরিন ক্যারেক্টারটা করছো। প্রসেসিংটা এরকম ছিল যে প্রথম দিন আমি গল্প শুনলাম, তারপরে আমি অফিসে গেলাম, সেখানে আমার লুক টেস্ট হলো, তারপরে আমার সাথে যে কো-আর্টিস্ট ছিল, আমি এখনো যেহেতু দর্শক দেখছে আমি রিভিল করছি না যে আমার সাথে মেজর আরো কিছু পার্ট ছিল নিশো ভাই ছাড়াও। সো তাদের সাথে আমাকে কতটুকু মানাবে, আমাদের একটা এজের জার্নি দেখানো হয়েছে, একটা এজ থেকে আরেকটা এজে যাওয়ার একটা জার্নি দেখানো হয়েছে। সো ওইটা আমি কতটুকু ক্যারি করতে পারবো, দুটো ক্যারেক্টার কিভাবে আলাদা লাগবে, এই অনেক বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। তো এটা একটা ক্লাসের মতন ছিল যে হ্যাঁ আচ্ছা প্রথমে তোমার ক খ গ ঘ শিখো, তারপরে তুমি অক্ষর লেখা শিখো, তারপরে তুমি এটা শব্দ করা শিখো। তো ওই প্রসেসিংটার পরে গিয়ে আমি আসলে বুঝতে পেরেছি যে হ্যাঁ, তারপরে গিয়ে ফাইনাল হয়েছে। তো তারপরে তো জানলাম যে হ্যাঁ নিশো ভাইয়ের সাথেই কাজটা আমার হচ্ছে। তো এটা অবশ্যই অনেক বেশি আনন্দের এবং অ্যাট এ টাইম এটা ব্লেসিংও যে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টরের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো আচ্ছা, এবার ঈদে শাকিব খানের ছবি মুক্তি পেয়েছে, আপনার সাথে আফরান নিশুর ছবি মুক্তি পেয়েছে, কার সিনেমাটা আসলে আগে দেখা হয়েছে? অবভিয়াসলি এবং অবশ্যই আমার মুভিটা আমি আগে দেখেছি এবং তারপরে অবশ্যই আমার লিস্টে ছিলই যে আমার ছবি যদি রিলিজ নাও হতো আমি এই ছবিগুলো অবশ্যই দেখতাম। সেটা হলো বরবাদ, জঙ্গলি এবং চক্কর। তো আমার চক্করটা এখনো দেখা হয়নি, বাকি দুটো আমার দেখা হয়েছে, খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে ছবি দুটো, আমি দর্শক হিসেবে খুবই এনজয় করেছি এবং খুব শীঘ্রই আরও যে জিন 3 এবং চক্কর যেটা আমার ইচ্ছা আছে এগুলো আমি দেখার জন্য। তমা মির্জার কাছে যদি একসাথে এরকম একই সময়ে যদি এরকম অফার আসে যে একটা সিনেমার নায়ক হবে শাকিব খান, একটা সিনেমার নায়ক হবে আফরান নিশু, তমা মির্জা আসলে কিভাবে সিদ্ধান্ত নেবে যে কার সিনেমা? কখনো হবে না যে একই টাইমেই আসছে, কখনো এরকম যদি হয় যে আমি জানি না, যদি এরকমও হয় যে কোনো একটা অকেশনের জন্য দুটো প্রোডাকশন হাউস থেকে আমার কাছে দুটো স্ক্রিপ্ট এসছে এবং তারা আগে থেকে আর্টিস্ট সিলেক্ট করে রেখেছেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কে চাইবে না এই দুইজন অভিনেতার সাথে কাজ করতে, হাতছাড়া কোনোটাই আসলে করতে চাইবে না, কিন্তু তারপরেও যদি একটা বিষয় থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমার আসলে আমার চরিত্রটা আগে দেখা উচিত।
যে আচ্ছা, কোনটাতে নিজের আমার পছন্দটা আসলে সবার আগে। আমাকে দর্শক যখন দেখবে হলে তখন তো শুধু আমাকেই দেখছে। তো আমার দর্শকদের সাথে আমার অনেস্টির জায়গাটা খুব ক্লিয়ার থাকা উচিত যে শুধুমাত্র আমি একজন ভালো অভিনেতা বা একজন স্টারের সাথে কাজ করতে চাই দেখে আমি আমার চরিত্রটা নিয়ে চিন্তা করলাম না, কম্প্রোমাইজ করার সুযোগ এটা না। এইটা একটা সময় ছিল যখন হয়তো আমি কম্প্রোমাইজ করেছি দেখে দর্শকের আমার উপর থেকে আস্থাটা উঠে যাচ্ছিল। তো এই জন্য আমি চাই যে এবার জন্য আমার প্রায়োরিটিটা আমার ক্যারেক্টারটা হয় এবং ওটাই আমার ফার্স্ট প্রায়োরিটি হবে। সেটাই হোক, আমরাও সেটাই চাই। চরিত্র বাছাইয়ের কথা যখন বলছিলেন, সুড়ঙ্গ সিনেমায় আপনি ময়না চরিত্র অভিনয় করেছেন, ফ্রাইডেতে মুনা চরিত্র অভিনয় করেছেন, খাঁচার ভিতরে অচেন পাখিতে পাখি চরিত্র অভিনয় করেছেন এবং আমলনামাতে পারভিন চরিত্রে কিছুক্ষণ আগেও আপনি সেটি উল্লেখ করছিলেন। এর মধ্যে তমা মির্জার সব থেকে পছন্দের ক্যারেক্টার কোনটা? আমার কাছে পারভিন খুব পছন্দের একটা ক্যারেক্টার। পাখির ক্যারেক্টারের মধ্যে যদি পাখি ওই গার্মেন্টসে বন্দি মেয়েটাতেই শেষ হয়ে যেত তখন হয়তো পাখি আমার সব থেকে পছন্দের হতো। যেহেতু পাখির রিভেঞ্জটা নিতে পেরেছে এবং পাখির এন্ডিংটাতে পাখি আসলে একটা প্রশান্তি নিয়ে এন্ড হয়েছে পাখির চরিত্রটি, এই জন্য আমার পাখি আমার পছন্দের। কিন্তু পাখির থেকে আমি পারভিনকে বেশি এগিয়ে রাখবো, যে পারভিনের আসলে বলার কোনো জায়গা ছিল না। পারভিনের চরিত্রটি আসলে খুব স্যাড এন্ডিং, তো ওই জন্য আমার মনে হয় যে পারভিন চরিত্রটা, ও পারভিনের অনেক না বলা কথা ছিল তো, এবং এক্সপ্রেশন এবং অপ্রাপ্তি নিয়ে পারভিনের চরিত্রটি শেষ হয়। তো সেই জন্য পারভিনের অভিজ্ঞতাটা কেমন ছিল পারভিনের? মানে পারভিনের যুদ্ধে তো পারভিন হেরে যায়, তো এই জন্য আমার পারভিন চরিত্রটি বেশি পছন্দ। একটা মায়া তৈরি হয়ে গেছে পারভিনের প্রতি, একটা ভালোবাসা, একটা মায়া, তো ওই জায়গা থেকে পারভিন আমার সব থেকে পছন্দের। আর যারা আমলনামা দেখেছে তাদের কাছ থেকে ফিডব্যাকটা আসলে কেমন পেয়েছেন? আমি এরকম বেশি পেয়েছি যে আমার ভালো কাজগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কাজ হয়ে থাকবে। তো বেশি আমার কাছে মনে হয় যে দর্শক রিলেট করতে পেরেছে পারভিনের কষ্টটা। তো এটা নিয়ে আমার না অনেক বেশি আসলে হোমওয়ার্ক ছিল, যেটা আমার বলা হয়নি কখনো। আমি খুব ওয়ারিড ছিলাম যে আমি তো একটু গ্রে শেডের কাজগুলো বেশি করি। খাঁচাতেও আমাকে একটা ইনোসেন্ট মেয়ে হিসেবে দেখেছে, ফ্রাইডেতেও একটা ইনোসেন্ট মেয়ে থেকে সে আসলে খুব মানে খুব ভায়োলেন্স তার একটা ক্যারেক্টারে সে চলে যায় এরকম। তো সুরঙ্গতে একটু ট্রিকি। পারভিন যখন আমি পোর্ট্রে করছি আমার মনে হয়েছে যে এগুলো সব কিছুর থেকে আলাদা একটা নারীকে আমি প্রেজেন্ট করতে চাই, এবং দর্শক যেন একে পারভিনই ভাবে, যেন মনে করে না যে তমা পারভিন হয়ে ভালো করেছে, দর্শক যেন বলে যে এটা পারভিনকেই দেখলাম। তো এই জন্য আমার খুব টেনশন ছিল যে ইমোশনাল সিনগুলো আসলে আমি কিভাবে করব, কারণ আমি চাচ্ছিলাম যে পারভিন অনেক চিৎকার করবে না, হ্যাঁ, কিন্তু চিৎকার করে ওর ইমোশন দেখাবে না, ও খুব নীরব থেকে ওর ইমোশন দেখাবে, কিন্তু এটা দর্শকের মনের মধ্যে কিভাবে গাঁথবে। এবং আমি যখন পারভিন হয়ে সেটে যাই, এরপর একটা একটা করে সিন হতে থাকে, এটা তো একটা গাঁথুনির মতন, বুননের মতন। আমি ফিল করছিলাম যে আমি একদম ওই জায়গাটাতে চলে গেছি যেখানে তার হাজবেন্ডকে আসলে রাতের বেলা মানে আইনের লোক এসে ধরে নিয়ে গেছে, এবং ওই সিনটা থেকে আসলে স্টার্ট হয়। তো এরপরে আস্তে আস্তে আমি নিজেই ফিল করছিলাম যে আমি ওই নারীটা হয়ে গেছি যার আসলে যাওয়ার কোনো জায়গা নেই, কারোর কাছে হেল্প চাচ্ছে, হেল্প পাচ্ছে না, হেল্পলেস একটা অবস্থা। এই সময়টা আসলে আমি যদি এরকম সিচুয়েশন দিয়ে যাই, আমার যে জার্নিটা যেরকম হইতো, আমি যেভাবে আমার ইমোশন এক্সপ্রেস করতাম, এক্স্যাক্টলি ওইটাই আমি চেষ্টা করেছি যে দর্শক যেন আমরা কিন্তু সেই চেষ্টাটার প্রতিফলন দেখতে পেয়েছি। আর অনেক গল্প করব, অনেক আড্ডা হবে, একটা বিরতি নেবার সময় হয়ে গেল। দর্শক, জুই মাল্টিভিটামিন কোকোনাট ওয়েল নিবেদিত সেলিব্রিটি আড্ডার এ পর্যায়ে সময় হয়ে গেল একটা বিরতি নেবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন জুই মাল্টিভিটামিন কোকোনাট ওয়েল নিবেদিত ঈদের বিশেষ আয়োজন সেলিব্রিটি আড্ডায়। সেলিব্রিটি আড্ডার আজকের অতিথিকে আপনারা জানেন ইতিমধ্যে, আরও একবার যদি জানিয়ে দিই, তমা মির্জা আছেন আমাদের সঙ্গে। আপু, আমরা গল্প করছিলাম আসলে সিনেমার গল্পগুলো নিয়ে। একটা সিনেমার গল্প, একটা সিনেমার চরিত্র দর্শকদের উপর নানাভাবে প্রভাব ফেলে। বিশেষ করে যখন আমরা নেগেটিভ চরিত্রগুলো দেখি, সেটা কিন্তু আরো বেশি প্রভাবিত করে। আর্টিস্ট যারা থাকে তাদের উপরে কি এই প্রভাবটা পড়ে? বিশেষ করে যদি জিজ্ঞেস করি, তমা মির্জার উপর কি এই নেগেটিভ প্রভাব গুলো পড়ে কিনা? না, একটা চরিত্র করার পরে ওই চরিত্র থেকে বের হতে আমার একটু সময় লাগে। আচ্ছা, মাথার মধ্যে ওই ক্যারেক্টারটা থাকে, কথা বলা, চলাফেরা, ওইগুলো একটু দেখা যায় যে সিমিলার আমার লাইফে তখন চলতে থাকে। দেন আস্তে 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 ওটা থেকে একটু বের হওয়া হয়। এবং বের হওয়ার জন্য আমি যেটা করি, আমি প্রচুর মুভি দেখি। আমি যখন অনেক মুভি দেখি তখন আবার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার দেখি, তো তখন ওইটা আবার মনে হয় আচ্ছা এটা তো অনেক সুন্দর করছে, দেখি তো এটা একটু ট্রাই করি, তখন আমি আসলে বের হতে পারি। তো এটা হলো আমার বের হওয়ার জার্নি। এবং ইন করার জার্নিটাও সেম। আমি প্রচুর মুভি দেখি, দেখে 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 আমি ওই যত মুভি দেখা হয়, আপনি দেখবেন, আপনি অ্যাক্টর না হলেও আপনি যখন প্রচুর মুভি দেখবেন, ওইখানে আপনার কিছু কিছু ক্যারেক্টার খুব পছন্দ হবে। এবং তখন না আপনি ওই ক্যারেক্টারটার মধ্যে ঢুকবেন যে আচ্ছা এরকম করলো, ওরকম করলো, এটা কিভাবে করলো। ওটা কিন্তু একটা জার্নিতে নিয়ে যায় আপনাকে একদম। তো আমার এখন মানুষ যখন বলে, বা দর্শক যখন, বা আমার শুভাকাঙ্ক্ষীরা যখন বলে যে হিরোইন থেকে তমা অভিনেত্রী হচ্ছে, তো আমাকে বলে হয়ে গেছি, বাট আমার মনে হয় আমি এখনো হচ্ছি, ট্রাই করছি। এইটার পিছনে কিন্তু এই আমার ছোট ছোট এই এফোর্ট গুলো আসলে কাজ করে, তাই না? অনেক বেশি ছোট ছোট করে করে না অনেক বেশি এফোর্ট দেওয়া হয় আমার। তো এটার জন্য হয়তো সেটাই স্ক্রিনে দেখা যায়। আচ্ছা, আপনি বলছিলেন বেছে বেছে কাজ করার একটা বিষয়, দর্শকদের কাছে ফিরে আসার একটা বিষয়। সেখান থেকে যদি জানতে চাই যে এই জন্য কি কাজের পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছেন? না, কাজের পরিমাণ কখনোই আমার খুব বেশি ছিল না। এবং আপনি বলতেও পারবেন না, ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর কাজ হয়। ইন্ডাস্ট্রিতে ছবি হয় খুব কম। ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি ওটিটি এবং ফিল্মের বাইরে কিছু করি না, আমি যেহেতু ছোট পর্দায় নাটক করি না, সো ওই জায়গাটাতে তো দর্শক কখনোই আমাকে দেখতে পায় না। এর বাইরে দেখার জায়গা ওটিটি এবং ফিল্ম। ওটিটিতে আমি কিন্তু বরাবরই কাজ করছি, এবং আমাদের বাংলাদেশের যে অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে সেটাও কিন্তু না আসলে। এবং ওটিটিতে প্রচুর অভিনেতা অভিনেত্রী এখন কাজ করে। ওটিটি এই সুযোগটা করে দিয়েছে যে যারা ছোট পর্দা থেকে ছোট পর্দায় কাজ করতেন, এখন করছেন না, তারা এখন ওটিটি করছেন। যারা বড় পর্দায় কাজ করতেন অনেক আগে, তারা এসে ওটিটি করছেন। বা আমার মতন অনেকেই আছেন যারা দুটো মাধ্যমেই কাজ করছেন। তো এত আর্টিস্ট যখন একটা ওটিটির দিকে ঝুঁকে থাকে, সেখানে সবাই কাজ করবে। এমন না শুধু আমি কাজ করব, এটা হওয়া উচিত না যে শুধু আমি কেন্দ্রিক সব ওটিটিতে আমি কন্টিনিউ করছি। তো ওটিটির এই জায়গাটা আমার খুব ভালো লাগে যে এক্সপ্লোর করে সব ধরনের আর্টিস্টদের নিয়ে। এর মধ্যে যে খুব বেশি ভালো করে তাকে নিয়ে আলোচনা হয়, সে হয়তো আরেকটা কন্টেন্ট করে। তো এরকমই তো সে জায়গা থেকে আমি একদমই মনে করি না আমার কাজ কম হচ্ছে। গত বছর যেহেতু আমার কাজ আসেনি, সেহেতু অনেকের মনে হতে পারে যে তো আমাকে কাজ কম করছে, কিন্তু না, গত বছর আমরা কিসের মধ্যে থেকে গেছি? গত বছর এত বড় একটা বন্যা হয়েছে আমাদের দেশে। গত বছর আমাদের রাজনৈতিক একটা পরিবর্তন এসেছে। তো এর মধ্যে কিভাবে কাজ করব, আর সেই কাজ আসলে দর্শক দেখবে, সেরকম সময় সুযোগটা আসলে না। আমার ওটিটিতে কিন্তু অলরেডি আমার কন্টেন্ট রেডি হয়ে বসে আছে, যেটা কিন্তু তারা দেয়নি। এই বছর শুরুতেই কিন্তু আমার কন্টেন্ট চলে এসেছে, যেগুলো আমার গত বছরের শুট ছিল। আচ্ছা। এবং এই যে এবছর মুভি আসছে, এবং আমি এই যে এখন জাস্ট ঈদটা তো শেষ হলো, আমি খুবই তাড়াতাড়ি আবার আমি নতুন ফিল্মের শুটিং এ চলে যাচ্ছি। ধারাবাহিকভাবে এখন আপনাকে আমরা পেতে থাকবো। হ্যাঁ, গত বছর যেটা হয়নি, দর্শক আমাকে দেখেনি, এটা আমি বলবো পারিপার্শ্বিক কারণে এটা হয়নি। আমি চাইনি। আমার সাথেও যখন আমার প্রযোজক বা পরিচালকের কথা হয়েছে, আমি কিন্তু তাদেরকেও বলেছি যে এটা রাইট টাইম না কন্টেন্ট রিলিজের জন্য। আচ্ছা। হ্যাঁ, তো দর্শকের তো স্থির হতে হবে। আমি নিজেই স্থির ছিলাম না, দেখছি আশেপাশে কত কিছু ঘটে যাচ্ছে। তো সেখানে আমি কেন খুব বেশি সেলফিশের মতন খুব প্রফেশনাল হয়ে আমি আমার কন্টেন্ট রিলিজ দিব? সেটাই তো ভালো কিছু আসলে বয়ে আনবে না। তো এই জন্য মনে হচ্ছে গ্যাপ, কিন্তু আসলে কিন্তু আমি ওই গ্যাপটা কিন্তু আমার নেওয়া হয়নি। আমাদের জীবনে তো আসলে অনেক সমালোচক থাকে, অনেকেই সমালোচনা করেন। বিশেষ করে একজন আর্টিস্টের জীবনে আরো বেশি সমালোচক থাকে আমার কাছে যেটা মনে হয়। তমা মির্জার জীবনের সব থেকে বড় সমালোচক কে, আর সমালোচনাগুলো কিভাবে গ্রহণ করেন? সমালোচনা তো আলোচনা যাকে নিয়ে একটু হবে তাকে নিয়ে সমালোচনাও হবে। তো আলোচনায় আসার জন্য তো আমাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কাজ করতে হয়। তো
যখন কেউ সমালোচনা করবে সেই সমালোচনার মধ্যে যদি আমার কিছু নেওয়ার থাকে, গঠনমূলক সমালোচনা হয়, যেটা গঠনমূলক সমালোচনা সেটা আমার খুব ভালো লাগে। যে হয়তো কোনো একটা কাজ দেখে বললো যে তোমার এই কাজটা থেকে এই কাজটা ভালো ছিল, এই কাজটা ওর ভালো লাগেনি, এই কারণে ভালো লাগেনি, এটাকে বলে গঠনমূলক সমালোচনা। তো অবশ্যই আমার এটাকে আমি এইভাবে ভাবলে বা দেখলে হবে না যে না আমি তো ভালো করেছি, কেন এটা বললো, হতেই পারে। তার মানে কোনো একটা কারণে তার আমার ওই চরিত্রটি তার পছন্দ হয়নি, তাহলে ওটা নিয়ে আমার কাজ করতে হবে। তো এটা গঠনমূলক সমালোচনা, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এবং এটা আমি নিতে চাই, এটা আমি দেখি, এটা আমি আসলে সোশ্যাল মিডিয়াতে হোক বা আমাকে কেউ বললে এটা কিন্তু আমি সাথে সাথে এটা বলি না, আমি বলি তাই, আচ্ছা আমাকে আরেকটু ডিটেলস বলেন, তখন আমি ওটা নিই। কিন্তু সমালোচনা যদি ব্যক্তিগত জীবন নিয়ে হয়, সেটা আমি দেখিও না, শুনিও না, আমি কেয়ারও করি না, ওটা নিয়ে আমি বদার্ডও না। কাজের ক্ষেত্রে আপনি যতটা আসলে সিরিয়াস বা গুরুত্ব দিচ্ছেন সেরকম আসলে হয় না। আমরা জানি যে রায়হান রাফির স্পেশাল কিছু মানেই হচ্ছে তমা মির্জা, বিশেষ করে সুরঙ্গ সেটি আমাদের প্রমাণ করে দিয়েছে। আমলনামা নিয়ে সেই একই রকম সাড়া পেয়েছেন কিনা, সুরঙ্গ যতটা আসলে সাড়া এনে দিয়েছে? আমলনামা করা আমার সুরঙ্গের পরে প্রায় এক বছর বা 12 মাস পরে, রাফির সাথে আমার একটা লম্বা গ্যাপের পরে। এর মাঝখানে আমি বাইরের অনেকগুলো কাজ করেছি। কাজটা করা হয়নি কারণ আমার কাছে মনে হয়েছে যে এর মাঝখানেও আমাকে একটা কাজের অফার করা হয়েছে, আমি বলবো না কোন কাজটা। আমার কাছে মনে হয়েছে যে এই চরিত্রটি আমার জন্য না, আচ্ছা, বা আমি আমাকে এই চরিত্রে দেখতে চাই না। হ্যাঁ, তো আমি করিনি। এবং আমি থ্যাঙ্কস টু রাফিও এটা বুঝছে যে তমা এই কারণে হয়তো এই কাজটা করতে চায়নি। আর রাফিরও হয়তো বাকি অন্য কাজে মনে হয়েছে যে এগুলোতে তমা জন্য এইসব ক্যারেক্টার সে হয়তো চিন্তা করেনি, সেজন্য সেই করেনি। এটা রাফির সব থেকে বেস্ট পার্ট আমার মনে হয়, বিকজ সে তো আমার খুব ভালো বন্ধু। সো আমি ওই জায়গা থেকে তার অ্যাজ এ ডিরেক্টর, তার যে সত্তা, ডিরেক্টরের জায়গা থেকে তার যে ভালো ভালো সত্তা, ওটা আমার খুব ভালো লাগে। তো সেখান থেকে আমার মনে হয় যে ওর কাজের ব্যাপারে খুব বেশি আসলে অনেস্ট, ওর কাজটার প্রতি ডেডিকেটেড, এবং ও জানে কোন কাস্টিংয়ে ওর কাকে ও নিতে চায়। তো আমলনামার জন্য যখন ও আমাকে বলে যে আমার কাছে এরকম একটা স্ক্রিপ্ট আছে তমা, এটা চরকির ব্যানারে, আমি চাই তুমি এটা করো, এবং চরকি থেকেও চাচ্ছে যে তুমি এই কাজটা করো। এটা শুধুমাত্র রাফির কল ছিল বলে আমার মনে হয় না, এটা চরকি এবং রাফির বোথ আলোচনা সাপেক্ষে আসলে কলটা ছিল। তো তখন যখন আমি স্ক্রিপ্টটা শুনলাম, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে গল্পটা শোনাও, আমি গল্পটা শুনি। যখন গল্পটা বললো তখন আমি বললাম যে রাফি আমার খুবই পছন্দ হয়েছে, এবং পছন্দ হয়েছে যে চরিত্রটি তুমি আমাকে বললা পারভিনের প্রতি আমার এখনই একটা মায়া, একটা মানে থাকে না যে একটা কষ্ট কাজ করছে। তো আমি চলো আমরা কাজটা করি। আচ্ছা, তো স্পেশাল কিনা আমলনামা সেটা আমি জানি না, বাট আমলনামা দর্শকের দেখা উচিত একবার হলেও, কারণ হলো যে কর্মের ফল একটা বিষয় থাকে, বা আমাদের আশেপাশে এরকম প্রচুর ঘটনা ঘটছে যে উঠিয়ে নিয়ে যাচ্ছে বাসা থেকে, সেটা যে শুধুমাত্র কোনো থাকে না যে আইনের লোকই তুলে নিয়ে যাচ্ছে, সেটা না। অনেক মানুষের পরিচয় নিয়ে যাচ্ছে, এমনি এসে ক্ষমতা দেখিয়ে জোর করে নিয়ে যাচ্ছে, এরকম অনেক হয়। হওয়ার পরে ওই মানুষটার ভেতর থেকে কি যায় এবং তার পরিবারের আসলে ভেতর থেকে কি যায়, এইটা না মানে এইটা ফিল করা না খুব জরুরি। তো এই জন্য হয়তো এমনও হতে পারে যারা এরকম চিন্তা করছে যে হ্যাঁ ও আমার সাথে এরকম খারাপ করছে, ওর বাসা থেকে ওকে নিয়ে এসে তারপর এটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, সেও যদি আমলনামা দেখে তার হয়তো মনে হবে আচ্ছা না থাক, ওকে মাফ করে দিই, তাকেই পানিশ করছি না, তার পরিবারকেও পানিশ করছি, আচ্ছা মাফ করে দিই, বা আচ্ছা ওকে ওইভাবে ডেকে নিয়ে এসে কেন কথা বলতে হবে, ওর পরিবারের সামনে ওর সাথে বসে কথা বলি। তো এইটা না মানে থাকে না, এটা একটা প্রতিবাদ বলতে পারেন, এটা একটা আমাদের মেসেজ বলতে পারেন, এটা আমাদের একটা মানে এটা একটা না অন্যরকম গুড ভাইব দিবে আপনাকে। তো এই জন্য আমার মনে হয় আমলনামা দেখা উচিত। এই যে মানে ওটিটিতে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাই একেবারে সত্য ঘটনা অবলম্বনে বেশি বেশি নাটক হয়, সিনেমা হয়। সেটা তো এক ধরনের যারা দেখছেন তারা তো এক ধরনের বার্তাও পাচ্ছেন যে কি কি ঘটছে, কিভাবে ঘটছে, সেটা কি ক্রাইমকে উৎসাহিত করছে না? আপনার কাছে কি মনে হয়? না, একদমই না। যেমন ফ্রাইডে যখন আমি করলাম, ফ্রাইডে তো সত্য ঘটনা অবলম্বনে, তো
এটা এটা দেখে খুব বেশি ইন্সপায়ার্ড হওয়ার কিছু নেই ব্যক্তিগত জীবনে, বরং এটা দেখে শেখার আছে যে ছোটবেলা থেকে একটা মেয়ের লাইফে যদি ট্রমা থাকে এবং ছোটবেলায় একটা মেয়ের সাথে যদি এইসব ঘটনা ঘটে এবং আস্তে আস্তে সে যখন বড় হওয়ার পরেও হয়, তখন সেই মেয়েটার মানসিক অবস্থা কোথায় দাঁড়ায়। আমরা আমাদের যে কোনো কন্টেন্ট থেকে নেগেটিভ জিনিসটাই কেন নিতে হবে, মানে কেন আমরা পজিটিভ জিনিসটা নিতে পারবো না? পজিটিভ বার্তাটা কি আসলে নেয়াটাকে এটা তো অনেক পজিটিভ বার্তা ছিল, পজিটিভ বার্তাটা আমরা কেন নিব না? তো আমার মনে হয় যে আমলনামা থেকে কেন পজিটিভ জিনিসটা নিব না? আমলনামা থেকে কি এটা শিখবো যে বাসা থেকে তুলে নিয়ে যেতে হবে? না, আমলনামা সেই বার্তাটা দেয় না। তো ফ্রাইডেও সেই বার্তাটা দেয় না যে তোমার ফ্যামিলি থেকে এরকম হওয়ার পরে তোমাকে এইটা করতে হবে ফ্যামিলির সাথে। আচ্ছা, ফ্যামিলিকে বার্তাটা দেয় যে তোমরা তোমার ফ্যামিলির কারোর সাথে এইটা করো না, এরকম তাকে ট্রমাটাইজড করো না। তো ভালো জিনিসটা নিলে এটা খুব ভালো। এখন এটা না আসলে আমার কল যে আমি যখন অডিয়েন্স হিসেবে একটা কন্টেন্ট দেখব, এটা থেকে আমি কি কি নিব, ভালোটা নিব না খারাপটা নিব। তো একটা মানুষের মধ্যে ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। তো আমরা তো ভালো দিকটাকেই বেশি দেখাই, খারাপ দিকটাকে তো আমরা দেখাই না। এবং আদতে কিন্তু বার্তাটা ওটাই থাকে যে আপনার পজিটিভটাই নেন, একদম সেটাই। হ্যাঁ, আর এখন যদি একটু সিনেমার গল্পের ব্যাপারে যদি আসি, একটা সময় ছিল যে সিনেমা হচ্ছে নায়ক প্রধান অথবা নায়িকা প্রধান, বেশিরভাগ ক্ষেত্রে নায়ক প্রধান সিনেমায় আমরা আসলে দেখতে অভ্যস্ত। সেখান থেকে এখন সিনেমা হচ্ছে গল্পকে কেন্দ্র করে, গল্প প্রধান সিনেমা হচ্ছে। এই বিষয়টা কেমন লাগে আপনার কাছে? সময়ের সাথে সাথে তো সবকিছুই চেঞ্জ হয়। যখন যে ধরনের আসলে ট্রেন্ডি বলেন বা যখন যে ধরনের আপগ্রেডেড হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিটা, আমাদের ফিল্মের জায়গা, দেখবেন এখন গল্প বলার ধরন অন্যরকম, এখন কালার অন্যরকম, ক্যামেরা ওয়ার্ক অন্যরকম, এখন অ্যাক্টিংও অনেক আলাদা হয়ে গিয়েছে। আমি কোনো সময়কে আসলে বলবো না যে ওই সময়টা খারাপ ছিল, এই সময়টা ভালো। শুধুমাত্র অশ্লীল যে সময়টা আমাদের ছিল ইন্ডাস্ট্রিতে কোনো একটা পিরিয়ড অফ টাইম, অন্ধকার সময়ের মতো সেটা ছিল, ওইটা ছাড়া আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো রিগ্রেট নাই। যখন রাজ্জাক স্যার, আলমগীর স্যার কাজ করেছেন তখন গল্প এক ধরনের ছিল, তখন ওই সময়কার অ্যাক্টিং এক ধরনের ছিল, ওই সময়কার ক্যামেরা ওয়ার্ক, ওই সময়কার প্রেজেন্টেশন এক রকম ছিল। এরপরে যখন মান্না ভাই বা যখন রিয়াজ ভাই কাজ করছেন, শাবনূর সালমান শাহ কাজ করছেন, বা ইভেন সাকিব ভাইও তো অনেক বছর ধরে কাজ করছেন। আগের সাকিব খান এখনকার সাকিব খানের মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো এটা সময়ের সাথে সাথে যখন যে ধরনের কন্টেন্ট আসছে, যে ধরনের দর্শক যে ধরনের যে টাইপের কাজ দেখতে পছন্দ করছে, তখন সেভাবেই আমরা আর্টিস্টরা আসলে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করছি। তো এটা অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো, এবং আমি যারাই এখন কাজ করছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই এবং অ্যাপ্রিসিয়েট করি যে তারাও চেষ্টা করছেন আমাদের ইন্ডাস্ট্রিটাকে আরো ভালো করার, দর্শক যেন আরো হলমুখী হয় সেই চেষ্টা করার। তো এটা তো অবশ্যই অনেক আনন্দের। এখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে মাল্টি কাস্টিং প্রোডাকশন হচ্ছে, কাজ হচ্ছে। তো অনেকের এরকম কি মনে হয় কিনা বা মনে হতে পারে কিনা যে এই সিনেমাতে বা এখানে কাজ করলে আমি নায়িকা হিসেবে আমার মানটা কমে যাবে, এই ধরনের কোনো কিছু কি কাজ করে? না, দেখেন এখন যখন ওটিটিতে মাল্টিকাস্টিং হয়, যেমন আমাদের আমলনামাতেই সারিকা আপু কাজ করেছে এবং অসাধারণ অ্যাক্টিং। আমি বলবো যে উনি যতটুকু সময় স্ক্রিনে ছিল না, আমি ওনার কাছ থেকে চোখ সরাতে পারিনি। আমার কাছে খুবই ভালো লাগছে, আমার মনে হয়েছে যে ওই ক্যারেক্টারটাই আমি দেখছি। হ্যাঁ, এবং ওনার ক্যারেক্টারটা ওনার থেকে কেউ ভালো করতে পারতো দেখে আমার মাথায় আর কেউ আসে নাই। তার মানে কি, মানে সে ওইভাবেই ক্যারেক্টারটা পোট্রে করছে যে আমি আর কাউকে ওনার ক্যারেক্টারে ভাবতে পারিনি। তো এরকম ওটিটিতে কিন্তু কখনো বলছে না যে উনি কি তাহলে সেকেন্ড ক্যারেক্টার করছে, উনি কি সাইড হিরোইন, বা এরকম কিন্তু কথা হচ্ছে না। আমার হাজব্যান্ডের ক্যারেক্টার যিনি করেছেন কামরুজ্জামান কামু, এই যে কামু ভাইয়ের সাথে তো নিশ্চয়ই জাহিদ ভাইয়ের কম্পেয়ার হবে না যে কে মেইন কে ই। তো এই যে মাল্টিকাস্টিং এ এরকমই হওয়া উচিত যে এক একটা চরিত্র দেখা উচিত, কে ফার্স্ট হিরো, কে ফার্স্ট হিরোইন, কে মেইন হিরো, কে মেইন হিরোইন, কে সেকেন্ড লিড, এটা ভাবা উচিত না। ওটিটিতে এটা হয় না, বাট এখনো আমাদের কিন্তু ফিল্মে এটা এখনো কিন্তু হয়, মাঝে মধ্যে এখনো হয়। যেমন তুফানে কিন্তু আমার কাছে মনে হয়েছে যেমন নাবিল আপু তেমন মিমি। হ্যাঁ, এখানে কিন্তু আমি কাউকে বলবো না যে উনি সাইড হিরোইন, উনি মেইন বলার সুযোগ নেই না। তো এই যে একটু চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে আরো চেঞ্জ হবে। যত চেঞ্জ হবে তত দেখবেন মাল্টিকাস্টিং এর ফিল্ম হচ্ছে, তখন মাল্টিকাস্টিং করতে আমাদেরও ভালো লাগবে। আমরা যখন আসলে আপনি মাল্টিকাস্টিং এর কথা বলছেন, সিনেমাতে কিছুটা হয়, আবার পরিবর্তনের কথাও বলছেন। বড় পর্দার ক্ষেত্রে সবসময় দেখা যায় যে শাকিব খান নির্ভর হয়ে গেছে একেবারে বড় পর্দা হিরোর ক্ষেত্রে। শাকিব খান যখন থাকবে না তখন আসলে হাল ধরবে কে, আপনার কি মনে হয়? আমি তো আগামী 10 বছর সাকিব খানকেই দেখছি। আগামী 10 বছর? হ্যাঁ, তো 10 বছর
যাক 10 বছরের মধ্যে এখন আরো ভালো ভালো আর্টিস্টরা কাজ করছেন। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে নিশো ভাই এসছেন, তো নিশো ভাইও কাজ করবেন। তো দেখা যাক সামনে কি হয়, কিন্তু আপাতত আমার মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রি খুব ভালো যাচ্ছে, খুব ঠিকঠাক মতো যাচ্ছে, এবং আমি তো খুব মানে আশাবাদী যে এইভাবে চলতে থাকলে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় বাজেটের ছবি হবে, অনেক ভালো ভালো ছবি হবে। তো চলুক না, এর মধ্যে আর অন্য কিছু ভাবতে যাচ্ছি না। অনেক সময় দেখা যায় যে এক পরিচালকের সাথে অনেকগুলো সিনেমাতে কাজ করলে অন্য পরিচালকরা তাকে কাস্ট করতে চায় না, এরকম অভিজ্ঞতা কি হয়েছে? না, আমার সাথে এরকম হয়নি। আমি তো মাল্টিপল ডিরেক্টরের সাথে কাজ করেছি, আমার সাথে কখনো এই ধরনের কোনো সিচুয়েশন হয়নি, বা আমাকে এই ধরনের কোনো কথাও কেউ বলেনি যে তুমি করবে কিনা কাজ। আমার গল্প পছন্দ হলে আমি তো যে কারোর সাথে কাজ করতে চাই। আমরা একেবারে আয়োজনের শেষ দিকে চলে এসেছি। এই অংশে আমাদের আছে একটা র্যাপিড ফায়ার। আমরা খুব দ্রুত প্রশ্ন করব, আপনার কাছ থেকে খুব দ্রুত উত্তর নেবার চেষ্টা করব। র্যাপিড ফায়ার যদি একটু শুরু করি, আপনি কি প্রস্তুত? আচ্ছা, তমা মির্জার কাছে প্রেম ভালোবাসাটা আসলে কি, শুধুই কি সময়ের অপচয়? এখন প্রেম ভালোবাসা নিয়ে ভাবছি না, যেহেতু ভাবছি না সেহেতু এটা নিয়ে কোনো সময়ের অপচয় কাইন্ড অফ। আমি এখন কথা বলাটা সময়ের অপচয় মনে হবে কথা বললে। একই ছবিতে এক নায়কের সঙ্গে তমা কোন নায়িকাকে নিতে চায়? ধরুন আপনি আছেন, আপনার নায়কের সাথে আর কোন নায়িকা, মানে আরেকজন নায়িকা দরকার। এটা ডিরেক্টর কল, আমার না। ডিরেক্টর যাকে ভালো মনে করবে, যে কারোর সাথে কমফর্ট ফিল। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। তমার জীবনে পাওয়া প্রথম চিঠি পড়ে তার বাবার হাতে, বিষয়টা কেমন? হ্যাঁ, আমার আব্বু সেটা করে কি শুনবো? ফার্স্ট চিঠি কিনা আমি জানি, এর আগের গুলো আমি জানি না। একটার আমি খবর পেয়েছিলাম যে আমাকে চিঠি দেওয়া হয়েছে, এবং এটা আমার আব্বু খুলে পড়ছে, এবং যেহেতু আমি এর মধ্যে ইনভলভ ছিলাম না সেহেতু আমাকে কিছু বলে মাফ করে দিছে। কারণ মাফ না, আমি তো এর মধ্যে নাই। আমার আব্বু চিঠি পড়ে হয়তো বুঝতে পারছে, কিন্তু চিঠিতে কি লেখা ছিল আমি জানি না, আর আমি কখনো জানতেও চাইনি। আপনার কাছে রোমান্টিক কোন বিষয়টা বেশি লাগে, কফি ডেটে যাওয়া নাকি লং ড্রাইভে যাওয়া? ওই মানুষটার সাথে যে কোনো মুহূর্তই আসলে রোমান্টিক। এরকম যদি সুযোগ আসে যে আপনি একদিনের জন্য ইনভিজিবল হয়ে যাবেন, কেউ আপনাকে দেখতে পাবে না, এরকম সুযোগ আসলে তমা মির্জা কি করবে? জানি না, আমি এটা তো চিন্তাই করিনি। কেন আমাকে এরকম হতে হবে? আমি সবার সামনেই থাকতে চাই, আমি গায়েব হয়ে যেতে চাই না। আমি চাই আমি যখন কাউকে দেখবো সে আমাকে দেখতে পাক, আমি যখন কারোর সাথে কথা বলবো তার সাথে আমার আই কন্টাক্ট হোক। আমি চাই না আমি এইভাবে উধাও হয়ে যেতে। আচ্ছা, নিজের সম্পর্কে সবথেকে মজার রিউমার কি শুনেছেন? আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এবং সেটা কিন্তু মজা পেয়েছিলেন? মজা না, আমি খুব বিরক্ত হয়েছিলাম, আমি খুব রেগে গিয়েছিলাম, এবং আমি নর্মালি ক্যামেরার সামনে উত্তেজিত হই না। আমি ক্যামেরার বাইরেও যে খুব উত্তেজিত টাইপের মানুষ সেটা না, কিন্তু এই বিষয়টা আমাকে অনেক বেশি আসলে রাগিয়েছে। যদি কাজে যেতে ইচ্ছে না করে তখন কোন অজুহাতটা দেখানো হয়? না, আমি কখনো অজুহাত দেখাই না। আমার কাছে আমার কাজ খুবই মানে ইম্পর্টেন্ট, এবং খুবই অনেস্টির সাথে আমি আমার কাজটা করতে চাই। যদি কখনো কোনো কিছু আমি বলি যে এই কারণে আমি শ্যুট করতে পারছি না, তার মানে আসলেই ওইটাই। এবং ম্যাক্সিমাম যেটা হয়, যদি আমার শরীর খারাপ হয় বা আমার ফ্যামিলির কারোর শরীর খারাপ হয় তখনই আসলে ক্যান্সেল করা হয়, এটা ছাড়া হয় না। তখন প্রপার রিজনটাই দেখানো হয়। যদি আমি কখনো বলি আমার শরীর খারাপ, তার মানে আমার শরীর অতটাই খারাপ যে আমি আসলে অ্যাটেন্ড করতে পারছি না, কিন্তু আমি শরীর খারাপ নিয়েও শ্যুট করি যদি সেটা সহনশীল হয় তখন। ক্রাশের মন জয় করার জন্য সবথেকে স্টুপিড কোন কাজটা করা হয়েছে? আমার কোনো ক্রাশ নাই। ছিল না কখনো? না। আচ্ছা, কোনো ক্রাশ নাই। লাইফে নিয়ে সবথেকে ভুল সিদ্ধান্ত কোনটি? না, আমি আমার কোনো সিদ্ধান্তকে ভুল বলে রিগ্রেট করতে চাই না। আমার পাস্ট ওয়াজ বিউটিফুল, তার মধ্যে অনেক উত্থান পতন অনেক কিছুই আছে। ওইটা থেকে আমি অনেক কিছু শিখেছি, তো ওইটা আমার একটা লার্নিং পিরিয়ড ছিল। এখন আমি আর বড় কোনো ভুল করতে চাই না। আমি তো মানুষ, আমাকে দিয়ে ভুল হবেই, কিন্তু এমন কোনো ভুল করতে চাই না যেটা নিয়ে আমার ভবিষ্যতে রিগ্রেট হয়। সো আমি কোনো রিগ্রেট রাখতে চাই না জীবনে। নতুনদের মধ্যে আপনার বিচারে নিজেকে ছাড়া কে কে ভালো কাজ করছে? আমি তো নতুন না, আমি তো পুরাতন। এত বছর ধরে কাজ করে এখন একটু দর্শকের ভালোবাসা পাচ্ছি। নতুনদের মধ্যে আমার কাজ, যেমন তটিনীর কাজ খুব ভালো লাগে, আমার সাদিয়ার কাজ খুব ভালো লাগে। ফিল্মের মধ্যে তো আমাদের যারাই আছে আমরা তো সব পুরানো, নতুন তো কাউকে দেখছি না, তো ওইভাবে বলতে পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ তমা মির্জা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনি যেভাবে ডেডিকেশন দিয়ে কাজ করে যাচ্ছেন, সামনে আরো ভালো ভালো কাজ আমাদের উপহার দেন, সেই আমরা প্রত্যাশা করছি। এটি নিউজ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ, and ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও।
দর্শক, জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েলের আজকের সেলিব্রিটি আড্ডা শেষ হয়ে গেল এখানেই। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, এভাবেই এটেন নিউজের সঙ্গে থাকুন, এটেন নিউজের প্রতিটি আয়োজনের সঙ্গে থাকুন, সেই প্রত্যাশা রেখে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।